এটি নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। দর্শক, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আজ থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা এই উপজেলা নির্বাচনের সার্বিক সব বিষয়াদি নিয়ে কথা বলবো আজ। আমাদের সাথে এ বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ধন্যবাদ। আয়োজনে। জি, প্রথমেই যে বিষয়টি আমরা তুলে আনতে চাই, ইতোমধ্যেই ভোটের ৬ ঘন্টা পার হয়ে গিয়েছে মোটামুটিভাবে বলা যায়। ৬ ঘন্টা পার হতে চলেছে। ভোটার উপস্থিতি কিন্তু আমরা এখন পর্যন্ত তেমনভাবে দেখিনি, যদিও এর আগে অন্যান্য যেসব স্থানীয় সরকার নির্বাচন আমরা দেখেছি সেখানে কিন্তু মানুষের মাঝে এইসব ভোটের যে উৎসাহ উদ্দীপনা কিংবা ভোটার উপস্থিতি সেটি কিন্তু আমরা অনেক বেশি দেখে থাকি। এবার আসলে সার্বিকভাবে ভোটার উপস্থিতি কম মনে করছেন কিনা? না, কম, হ্যাঁ, কিছুটা তো কম হবে। কারণ হয় কি, যে কোনো নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে তাহলে কিন্তু একটু ভোটারদের মধ্যে একটু অনীহা দেখা দেয়। জি, তো এখানে প্রতিদ্বন্দ্বিতাহীন বলতে আমি বোঝাচ্ছি যে একটা বড় দল বাংলাদেশে তো আসলে যদি আপনি যেভাবে হিসাব করেন আওয়ামী লীগ, বিএনপি, তো বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনটা বর্জন করছে, জি, বা এটা তাদের দলীয় সিদ্ধান্ত। এই বর্জনের কারণে কিছুটা একটু ভাটা পড়ছে ভোটারদের উৎসাহে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে আওয়ামী লীগও কিন্তু নির্বাচনটাকে ওপেন করে দিয়েছে, ফলে আওয়ামী লীগের একাধিক প্রার্থী আছে। জি, তো স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যেটা হয়, প্রার্থীরাও কিন্তু নিজেরাই নিজের স্বার্থেই ভোটার জড়ো করেন, ভোট কেন্দ্রে লোক আনেন। জি, আর এইসব পর্যায়ে দেখা যায় কি, গ্রামে যে সমস্ত ইলেকশনে বা স্থানীয় সরকারি নির্বাচনে সেকেন্ড হাফে ভোটারের উপস্থিতিটা বাড়ে। জি, ফার্স্ট হাফে মানুষজন যারা ভোটার ব্যস্ত ট্যস্ত থাকে, সেকেন্ড হাফে বাড়ে। জি, আমি মনে করি আমরা যেটা উদাহরণ হিসেবে যদি আমরা যে সংসদ নির্বাচন ধরি, তার চেয়ে এবার ভোটার উপস্থিতি বেশি হবে। এবং আমরা এখন তো মাত্র 1:30 বাজে, আরও তো আমার ধারণা ভোটার উপস্থিতি আরও বাড়বে। জি, কারণ এই নির্বাচনের প্রেক্ষিত কিন্তু আলাদা, তাই না? জি, কাজে স্থানীয় যারা প্রতিদ্বন্দ্বী আছেন, নিজের স্বার্থেই তারা ভোটার উপস্থিত করবে। তারপরেও যদি আপনি অন্যগুলির তুলনায় ভোটার উপস্থিতি কম হলে অবাক হওয়ার কিছু থাকবে না। জি। এবারের উপজেলা নির্বাচনে আসলে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটা হচ্ছে মন্ত্রী এমপিদের স্বজন। স্বজনরা এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং প্রথমে আমরা দলের পক্ষ থেকে বেশ হুঁশিয়ারি এবং সাবধান বা সতর্কবার্তা দেখেছি যারা যেসব মন্ত্রী এমপিদের স্বজনরা আসলে ভোটে অংশগ্রহণ করছেন। শেষ দিকে এসে আমরা অবশ্য খুব একটা সেই হুঁশিয়ারি দেখতে পাইনি। এটি আসলে কেন? এবং প্রথমে মন্ত্রী এমপিদের স্বজনরা যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু নাম প্রত্যাহার করলেন, পরবর্তীতে আচ্ছা, অনেকেই আবার করলেন না। সব মিলিয়ে আসলে আমি জি, আমি ব্যাপারটা যদি এভাবে জানি, 7ই জানুয়ারির নির্বাচনটা যে স্টাইলে হয়েছিল, জি, তখন কিন্তু আমি প্রকাশ্যে অনেক জায়গায় বলেছি যে এই যে আওয়ামী লীগ যে প্যান্ডোরাস বক্স ওপেন করলো, এটার মাসুল আওয়ামী লীগকে দিতে হবে। ইন দ্যাট সেন্স যে আওয়ামী লীগের কন্দলটা বাড়বে, জি, ইন্টারনাল ক্লাসটা বাড়বে। এবং সংসদ নির্বাচনের পরে কিন্তু দেখেন আওয়ামী লীগের এই প্রার্থীরা একে অপরের মুখোমুখি হলো, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই অন্তর্দ্বন্দ্বটা দেখা দিয়েছে। এবারে কিন্তু সেই অন্তর্দ্বন্দ্বের মাত্রাটা আরও বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। কারণ জি, এক এক জায়গায় আওয়ামী লীগের 3-4 জন প্রার্থী অংশ নিচ্ছেন। আপনি যে স্বজনদের কথা বললেন, আওয়ামী লীগের এই উদ্দেশ্যটা মহৎ ছিল, যে কারণ সাধারণত আমরা দেখি যে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হলে সেখানে একটা প্রভাব বিস্তারের একটা ব্যাপার থাকে জি, এবং স্থানীয় প্রশাসনও একটা বেকায়দায় পড়ে যায়। জি, কিন্তু সেটা তো মানা হয়নি। আওয়ামী লীগের মতো একটা পুরনো দল, গণতান্ত্রিক দল, তার শীর্ষ পর্যায়ের নেতার নির্দেশও কিন্তু দলীয় তৃণমূল পর্যায়ে মানেনি। এটা জি, কিন্তু রাজনীতির জন্য একটা খুব ভুল বার্তা দিচ্ছে এবং আওয়ামী লীগের জন্য একটা ভুল বার্তা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। জি, বলা হয়েছে যে কেউ দলের প্রার্থী না। এই ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আছে একটা। এই আখাউড়া উপজেলায় কিন্তু আমি যেটা দেখলাম, আখাউড়ার যিনি আওয়ামী লীগের মেয়র, তিনি প্রকাশ্যেই, ওখানে আওয়ামী লীগের 2 জন প্রার্থী, জি, তিনি প্রকাশ্যে একজন প্রার্থীর সমর্থন করছেন জি, এবং তার মার্কাটা সম্ভবত তিনি বলছেন যে আনারসি নৌকা, যেটা উনি কোনোভাবে করতে পারেন না, জি, কারণ দলের নির্দেশ আছে যে কারো পক্ষে যাওয়া যাবে না। উনি প্রকাশ্যে এবং অপর প্রার্থীকে উনি অশ্লীল ভাষায় গালাগালি করছেন। আমি ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং অফিসারকে, তিনি কিন্তু সেই মেয়র এবং যে চেয়ারম্যানের বাসায় অফিসে গালাগালি, তাদের আজকে শোকজ করেছে এবং তাদের আজকে সশরীরে জবাব দেওয়ার কথা বলেছে। জি, উদাহরণটা আমি এজন্য দিলাম, এটা একটা উপজেলা নজরে, এরকম কিন্তু সব জায়গায় হচ্ছে। জি, একজন মেয়র যদি এরকম করতে পারে, তো মন্ত্রী এমপিদের স্বজনদের জন্য তারা কতটুকু করতে পারে। আজকে সংবাদপত্রে নিউজ আছে, শাহজাহান খান
যার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আওয়ামী লীগ অফিসেই বাকবিতণ্ডা হয়েছে। জি শাহজাহান খানের ছেলে কিন্তু নির্বাচন করছে, জি তিনি প্রত্যাহার করেননি। শাহজাহান খানকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে তিনি যাতে ছেলের প্রচারে না যায়। এখন আপনি যে উদাহরণটা দিলে এখন কি দাঁড়ালো, যারা দলের নির্দেশ মেনে প্রত্যাহার করেছে জি তারাই বলবে যে তাহলে আমরা তো নির্দেশটা মেনে ভুল করেছি, কারণ যারা জি প্রত্যাহার করেননি তাদের ব্যাপারে আওয়ামী লীগ যতটা কঠোর মনোভাব দেখিয়েছিল বাস্তবে কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত ততটা সেই দেখাচ্ছে কঠোরতা বজায় রাখতে পারেনি। জি আওয়ামী লীগ প্রথমে বলেছিল তাদের ওয়ার্কিং কমিটির সভায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটা হয়নি। জি এখন বলছে পরে ব্যবস্থা নেব। তো এখন কি হয়, দলের নির্দেশ যারা মেনেছেন অ্যাপারেন্টলি তারা লস করেছেন। জি এটা দলীয় শৃঙ্খলার জন্য খুব ভালো না এবং জি রাজনীতির জন্য খুব ভালো বার্তা না। জি বলা হচ্ছে যে এবার নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে আমরা এটা শুনে থাকি অবাধ সুষ্ঠু নির্বাচন করা হবে। মন্ত্রী এমপিদের স্বজনরা যদি নির্বাচনে অংশ নেন এবং বলা হচ্ছে যে তারা প্রভাব বিস্তার করছেন, আমরা অনেক উদাহরণও দেখেছি, আপনিও একটি বলেন, আমি একটা সেক্ষেত্রে উদাহরণ দিলাম। আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া কি দেখেন, আসলে অবাধ সম্ভব কিনা? সুষ্ঠু নির্বাচনটা ডিপেন্ড করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর। স্থানীয় প্রশাসন যদি, পুলিশ এবং নির্বাহী প্রশাসন যদি সৎ থাকেন এবং যদি মনে করেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন কিন্তু করা যায়, জি সেটা কোনো সমস্যা না। কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে যায় ওই প্রভাব বলয় থেকে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন মুক্ত থাকতে পারেন কিনা। একজন সিটিং মিনিস্টার বা সিটিং এমপি যখন ইন্টারফেয়ার করেন তখন কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষে প্রভাবমুক্ত থাকা খুব কঠিন হয়ে দাঁড়ায়। জি এবং আবার যদি ওনারা প্রভাব না করে, যেমন ধর দুজনে আওয়ামী লীগের, তখন কিন্তু প্রশাসনের জন্য একটা বেকায়দার অবস্থা সৃষ্টি হয়ে যায়। জি কাজে এটা অনেক ক্ষেত্রে কিন্তু যিনি স্থানীয় প্রশাসনের দায়িত্বে আছেন তার পার্সোনালিটি এবং তার মেরুদণ্ডের উপরে নির্ভর করে, তাই জি না? কারণ দল থেকে এবং ইলেকশন কমিশন থেকে কিন্তু প্রচুর মানে সমর্থন দেওয়া হচ্ছে এবং ইলেকশন কমিশন আইন যেটা আমাদের, সেটা কিন্তু ভীষণ শক্ত, জি ভীষণ মানে ক্ষমতা দেওয়া আছে। তো সেই আইনটা প্রতিপালন মাঠ পর্যায়ে হয় কিনা সেটা দেখার বিষয়। এবং এক্ষেত্রে আমি মনে করি স্থানীয় প্রশাসনের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। একজন জেলা প্রশাসক বা একজন পুলিশ সুপার যদি মনে করেন তিনি ন্যায়নিষ্ঠভাবে কাজ করবেন, তিনি সেটা করতে পারেন। কিন্তু তিনি যদি কারো প্রভাবিত হন তখন তো আর নিরপেক্ষতা থাকে না। জি তারপরে আমি আশা করব আওয়ামী লীগের যে সরকারের যে উদ্যোগটা ছিল এটা কিন্তু ভালো ছিল। জি কারো স্বজনরা ইলেকশন না করলে, নির্বাচনে অংশ না নিলে প্রভাব মুক্ত রাখা সম্ভব হবে। জি তো সেটা হয়তো পুরোপুরি না হলেও কিছুটা তো মানা হয়েছে। এখন আজকে মাত্র প্রথম ধাপ, জি আজকে আমরা দেখি কি হয়। আগাম মন্তব্য না করে আজকের পরে কিন্তু আমরা বুঝতে পারি, বলে না হাড়ির একটা চাল টিপলে বোঝা যায় ভাত হয়েছে কিনা। জি তো প্রথম ধাপে এই হাড়ির চালটা টিপে কিন্তু আমরা ভবিষ্যতের একটা চিত্র পাবো, এমনটা জি ধারণা তো করতেই পারি। জি এই যে মন্ত্রী এমপিদের স্বজনরা আসলে নির্বাচনে অংশ নিচ্ছেন, বিষয়টা কি আসলে এমন যে মন্ত্রী এমপিরা তাদের নিজেদের কোনো সুবিধার জন্য তাদের স্বজনদেরকে এই সব জায়গায় রাখতে চান? এটা হয় কি, হ্যাঁ এটা তো বটেই। কারণ ধরেন আমি এমপি বা আমি মন্ত্রী, ওই এলাকায় যখন আমার একজন স্বজন উপজেলার চেয়ারম্যান হবেন বা স্থানীয় সরকারের নেতৃত্ব দেবেন, তখন কিন্তু আমার প্রভাব বলয়টা আরও বিস্তৃত হবে। কারণ সামনে তো আমাকেও নির্বাচন করতে হবে। এখানে যদি আমার নিজের পকেটের কেউ থাকে, জি আমার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। এই ধারণা থেকেও কিন্তু অনেকেই প্রার্থী দিয়েছে। কারো ছেলে প্রার্থী হয়েছে, ভাই প্রার্থী হয়েছে, অনেকে স্ত্রী প্রার্থী হয়েছে। তো এটা কিন্তু ওই যে আমার প্রভাব বলো এটা আমি বজায় রাখার জন্য। কারণ আমি মন্ত্রী বা এমপি, আমার বাইরে যদি কেউ হয় তো ওখানে কিন্তু একটা সেকেন্ড ফোর্স ইমার্জ করার একটা আশঙ্কা থাকে বা সম্ভাবনা থাকে। কারোর জন্য আশঙ্কা, কারোর জন্য সম্ভাবনা, তাই না? জি তো আমি সেই রিস্কটা নিতে চাই না, যার জন্য আমি চাই আমার প্রভাব থাকুক। নইলে জি আমার ছেলেকে কেন নির্বাচন করতে হবে? এক্ষেত্রে একটা ব্যাপার অবশ্য বিবেচনায় রাখা যায়, যারা আগের থেকেই ধরেন উপজেলা চেয়ারম্যান বা স্থানীয় রাজনীতিতে গভীরভাবে সাথে জড়িত, জি তাদের বেলায় বোধহয় একটু ছাড় দেওয়া উচিত ছিল এবং আওয়ামী লীগের প্রথম ঘোষণাটার বেলায় এই ব্যাপারগুলি স্পষ্ট করা উচিত ছিল। জি আমরা আরো কথা বলবো এই নির্বাচন নিয়ে, তার আগে আমাদের একটি বিরতির সময় হয়ে গিয়েছে, আমরা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সময় হয়ে গেল একটু বিরতি, আমাদের সাথেই থাকুন।
দেখছেন এটিএন নিউজ। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলছি উপজেলা নির্বাচন, চলছে ভোট গ্রহণ। আপনারা জানেন সকাল 8টা থেকে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় ভোট গ্রহণ চলছে আজ, এবং এ বিষয়ে কথা বলতে আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। জি, আমরা বিরতির আগে কথা বলছিলাম, বিরতি পরে এখন আসলে বিএনপির প্রসঙ্গটা একটু আনতে চাই। বিএনপি এই বরাবরের মতো এই নির্বাচনও বর্জন করেছে, তবে বিএনপির অনেক নেতাকর্মী বহিষ্কার হয়েছেন, তবুও নির্বাচনে অংশগ্রহণ করছেন দলীয় নির্দেশ অমান্য করে। এই বিষয়টিকে আসলে ঠিক কিভাবে দেখছেন? কেন তারা দলীয় নির্দেশ অমান্য করে হলেও নির্বাচনে অংশ নিচ্ছেন? ধন্যবাদ। আমি জানি না বিএনপি তাদের এই ক্রমাগত বর্জনে কি অর্জন করছে, সেটা বিএনপির মূল্যায়ন বিএনপি ভালো জানবে। আপনি দেখেন বিএনপি এখন পর্যন্ত 147 জন নেতাকে, মানে স্থানীয় পর্যায়ের নেতাকে বহিষ্কার করেছে। এখন একটা জিনিস বুঝতে হবে, বিএনপির যে নেতারা বহিষ্কারের ঝুঁকি নিয়েও নির্বাচন করছেন, ধরেন একজন উপজেলা চেয়ারম্যান, ওখানে উনি তৃণমূল, ওখানকার নেতা, তার কিন্তু একটা অনুসারী গ্রুপ আছে, এবং ওই নেতাদের আপনি যদি ওই বহিষ্কারের আগে তারা কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন অনেকে, এবং তারা বলছে যে স্থানীয় নেতাদের চাপে বা স্থানীয় নেতাদের অনুরোধে তারা নির্বাচন করছেন। কিন্তু তারা যে স্থানীয় রাজনীতি করেন, তার কিন্তু স্থানীয় রাজনীতিক বলয়টা নিশ্চিত ধরে রাখার জন্য কিন্তু তিনি নির্বাচন করছেন বলে তিনি বলছেন। এতে করে হয় কি, স্থানীয় নির্বাচনটা কিন্তু জাতীয় নির্বাচনের মতো না, এটাই কিন্তু সরকার পরিবর্তন নির্বাচন না। কিন্তু ওই নেতা মনে করছেন, যিনি কোট আনকোট বিদ্রোহী আমরা বলতে পারি, বহিষ্কারের রিস্ক নিয়ে তিনি করেছেন, তিনি মনে করছেন ওই এলাকার তার প্রভাবটা ধরে রাখার জন্য তাকে নির্বাচন করতে হবে। হয় কি, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে যায়, দল টল দেখে না। তো এখন ওই নেতা যদি ভেবে থাকেন যে আমি যদি নির্বাচনে অংশ না নিই, আমার যে অনুসারী গ্রুপটা আছে এদেরকে তো আমি ধরে রাখতে পারবো না, সেই লক্ষ্য থেকে কিন্তু তিনি নির্বাচনে অংশ নিয়েছেন, এবং সংখ্যাটা কিন্তু নেহাত কম না। আর বিএনপি যেভাবে বহিষ্কার করছে, তো তৃণমূল পর্যায়ে বিএনপির ধরেন একটা পার্টিকুলার উপজেলা, ওই নেতাটা বহিষ্কার হওয়ার পরে ওখানে কিন্তু বিএনপির ভিতটা কিছুটা হলেও দুর্বল হবে, এবং এই ক্রমাগত বহিষ্কারে বিএনপি কি অর্জন করছে এটা বোধহয় বিএনপির মূল্যায়ন করা উচিত। কারণ আপনি আজকে 147, 88 আর 66, মানে বহিষ্কার 147টা কিন্তু আপনি নেতা হারিয়ে ফেললেন, এবং এটা ভাবার কোনো কারণ নেই যে তার অনুসারীরা ভোট দিতে যাবে না। তিনি দাঁড়িয়েছেন, তার অনুসারীরা যাবেন। কিন্তু এই যে দলের তৃণমূলে যে একটা ভাঙন মানে একটা যে ফাটল ধরাচ্ছেন আপনি, এটা বিএনপির রাজনীতিতে কতটুকু সুফল দেবে আমি জানি না, এবং আমি মনে করি বর্জনে কোনো অর্জন হয় না। এবং একটা লোক ধরেন 15 বছর ধরে বিএনপি নির্বাচন করছে না, বিএনপির বহু নেতা কর্মী আছে যাদের আর নির্বাচন করার কোনো সুযোগই থাকবে না শারীরিক কারণে, বয়সের কারণে। তো তাদের ভবিষ্যৎটা কি দাঁড়ালো, সেটাও কিন্তু বিএনপির বিবেচনা করা উচিত, এবং ওই লোক থেকে কিন্তু অনেকেই এবার নির্বাচনে অংশ নিচ্ছে, হয়তো এটাই তার জীবনের শেষ নির্বাচন। কাজেই আমি জানি না, বিএনপির সমস্যা একরকম, আওয়ামী লীগের সমস্যা একরকম। তো বিএনপি এই বর্জনের রাজনীতি, তাদের কি অর্জন, তারা কি অর্জন করছে, এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ, এবং এই প্রশ্ন কিন্তু এখন বিএনপির নেতাকর্মীদের মধ্যে আছে, এবং হতাশাও দেখা দিয়েছে ক্ষেত্র বিশেষে। জি, অন্যান্য সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগ নির্বাচন করছে, এবং আওয়ামী লীগ বিএনপি যখন একসাথে নির্বাচন করতো, সেই ক্ষেত্রে দেখা যেত প্রার্থী হচ্ছে আওয়ামী লীগের এবং প্রার্থী হচ্ছে বিএনপির। তবে এইবার কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ থেকেই বেশিরভাগ প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং মূল লড়াইটা আসলে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগে হচ্ছে। সেক্ষেত্রে এই যে মূল লড়াইটা যেহেতু দুই পক্ষের মধ্যে হচ্ছে, আওয়ামী লীগের দুটো পক্ষের মধ্যে হচ্ছে, সেক্ষেত্রে তাদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, কোন্দল কিংবা সম্পর্কের অবনতি আশঙ্কা আছে। এটা তো নতুন না, সংসদ নির্বাচন আমরা তা দেখছি। আমি আবার বলেছি যে সংসদ নির্বাচনের আগেই আমি বলেছিলাম যে এর মাসুল আওয়ামী লীগকে হয়তো দিতে হতে পারে, কিছু কিছু অনুমান, কিছু কিছু নমুনা আমরা দেখেছি। এবার কিন্তু সেটা আরো বাড়ার একটা আশঙ্কা আছে, কারণ সংসদের সংখ্যা থেকে এই নির্বাচনে আসন সংখ্যা অনেক বেশি, এবং এটা যেটা হবে, আপনি দেখেন আমরা তো এখন কটা বাজে, আমরা এখন 1:45 মতো বাজে, আপনি নির্বাচনটা যত গড়াবে দেখবেন আপনি যে সংঘাত সহিংসতার খবর তত বাড়বে, এবং ফলাফলের পর এটা কিন্তু আরো বিস্তৃতি লাভ করার আশঙ্কা আমি অন্তত আশঙ্কা করছি। কারণ আমরা যারা একই দলের হলো, শুনেন, আপনি যখন প্রতিপক্ষ যখন রাজনৈতিকভাবে বিরোধী দল থাকে, তখন সংঘাতের নেচারটা যেরকম হয়, যখন প্রতিপক্ষ আমার একই দলের, তখন কিন্তু সংঘাতের নেচারটা আলাদা হয়। কাজে এই ক্ষেত্রে আমার ধারণা
দলীয় শৃঙ্খলা দিয়ে এটা এটা যে মানানো যাবে না, সেটা তো আমরা এই প্রত্যাহার এবং প্রত্যাহার না করে দিয়ে বুঝলাম। এখন এই সংঘাতটা মোকাবেলা করতে হবে প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে। আমি 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 ব্যক্তিগতভাবে খুবই আশঙ্কিত, আমার প্রবল আশঙ্কা যে এই সংঘাত নিরসনটা কতটা পারঙ্গমতার সাথে এই আইন রক্ষারা করতে পারে। আর দল হিসেবে আওয়ামী লীগ দলীয় নির্দেশে যে সংঘাত কমে যাবে, এটা ভাবার কোনো কারণ, যুক্তিসঙ্গত কারণ আমি খুঁজে পাই না। আমি যেটা বললাম প্রথম ধাপ এটা, এবং এই ধাপে যদি পরিস্থিতিগুলোকে সামাল দিতে না যায়, পরবর্তী ধাপগুলিতে কি হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট শঙ্কার কারণ, সঙ্গত কারণেই থাকে। জি, আমরা গতকাল সিইসির বক্তব্য শুনেছি, তারা বলেছে যে নির্বাচন জাতীয় নির্বাচনের চাইতেও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সেটি আসলে কিভাবে? কারণ এখানে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগে হচ্ছে এবং সেই সাথে দলীয় প্রতীকেও নির্বাচন হচ্ছে না, বিএনপির বেশিরভাগই অংশগ্রহণ করছে না, সেক্ষেত্রে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসলে দেখেন, হবে? প্রতীকের ব্যাপারটা কি, গত যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল সেটা তো প্রতীক নিয়ে হয়েছিল। তারপরেও কিন্তু বেশ কিছু এলাকায় প্রতীক ছাড়া নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ কাউকেই নৌকা দেয়নি, কারণ তাদের একাধিক প্রার্থী ছিল। আর আপনি যেটা বলছেন সংসদ নির্বাচনে আসন সংখ্যা, সংসদে 300 আসন, এখানে তো অনেক বেশি, কাজে কেন্দ্র বেশি, প্রার্থী বেশি। আর হয় কি, উপজেলা স্থানীয় সরকারের নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ার কারণ হচ্ছে প্রার্থী একাধিক, একই দলের প্রার্থী ছাড়াও কিন্তু নিরপেক্ষ কিছু প্রার্থীও থাকে। কারণ আগে এই দলীয়ভাবে নির্বাচন হওয়ার আগে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, শিক্ষকরা, বিভিন্ন পেশাজীবীরা অংশ নিত। এখন সেটার মাত্রা কমে গেছে। কমে গেল। আর যেটা হচ্ছে, একই দলের যখন একাধিক প্রার্থী হয় তখন নেচার অফ কম্পিটিশনটা আলাদা হয়, বাট প্রতিদ্বন্দ্বিতাটা তাদের মধ্যে কিন্তু আবার মন্ত্রী এমপিদের স্বজনরা, কাজে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কারণ বললাম না যে স্থানীয় সরকার, উপজেলা নির্বাচন হচ্ছে যে কোনো সংসদীয় আসনের প্রভাব বলয়ের একটা ক্ষেত্র। কারণ আজকে যদি আমি যে এলাকার এমপি বা আমি যে এলাকার মন্ত্রী, ওই উপজেলায় যদি আমার পছন্দের একটা স্বজন হোক বা সমর্থিত কেউ হোক নির্বাচিত হন, সেটা কিন্তু আমার ভবিষ্যৎ নির্বাচনের পথটাকে অনেকটাই সুগম করে। কাজেই এটা কিন্তু আবার বেস, মানে এই বেসটা ধরে রাখার জন্য কিন্তু প্রচেষ্টাটা বেশি থাকে। সে কারণেই এটা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করার কারণ এখনো আছে। আচ্ছা, আমরা আমাদের আয়োজনে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বললেন যে আজ প্রথম ধাপের নির্বাচন, আজকে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেই পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আসলে কোন দিকে যেতে পারে সেটি কিন্তু মানে না, এটা একটা কার্টেন রেজাল্ট। কারণ আজকের নেচারটা দেখে দুটা হতে পারে। একটা হচ্ছে আজকে যদি খুব ভালোভাবে সামাল দিতে না পারে, পরবর্তীগুলিতে এর একটা বিরূপ প্রভাব পড়বে। আবার আজকে যদি ভালো নির্বাচন হয়, তখন মানুষের আস্থাও আসবে যে নির্বাচনটা শান্তিপূর্ণ হচ্ছে। আবার পাশাপাশি আজকের থেকে কিন্তু ইলেকশন কমিশন বা আইনরক্ষীরাও একটা শিক্ষা নিতে পারবে যে এই ঘটনার প্রেক্ষিতে পরেরটা ডিফেন্স কিভাবে নেওয়া যাবে। এটা বিভিন্ন ধরনের শিক্ষা নেওয়ার একটা ক্ষেত্র কিন্তু আজকে তৈরি হবে বলে আমি মনে করি। জি, আমরা আমাদের আয়োজনে আজকে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ। জি, দর্শক, উপজেলা নির্বাচনে চলছে ভোট গ্রহণ, এ বিষয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। আমাদের আজকের আয়োজন এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।